আয়ান তিথিকে আলতোভাবে কোলে তুলে নিয়ে নিজের রুমে আসলো। সে নিজেই কাঁধ দিয়ে সশব্দে দরজাটা বন্ধ করলো। এরপর মুহূর্তে এক ঝটকায় তিথিকে ধরে এনে বিছানায় নরম গদিতে ফেলে দিল। তিথির দিকে তাকিয়ে আয়ানের চোখ দুটো যেন উত্তেজনায় জ্বলছে। সে খাটের পাশে স্থিরভাবে দাঁড়িয়ে গম্ভীর চাপা স্বরে বলল, যে কন্ট্রোলটা নিজের শারীরিক ইচ্ছেগুলো দমন করে রাখার চেষ্টাটা আমি এতদিন ধরে সামনে এসেছি, যখন থেকে নারী পুরুষের স্বাভাবিক চাহিদাগুলো বুঝতে শিখেছি, তুই সেই বাদটা চূর্ণ করে দিলি। তোর আদর চাইতো, ঠিক আছে, দাঁড়া, তোকে আদর করছি, এমন আদর করবো যে কালকে তুই এই বিছানা ছেড়ে সহজে হাঁটতেও পারবি না। কথাটা শেষ হতেই আয়নার এক মুহূর্ত অপেক্ষা না করে যেন বহুদিনের ক্ষুধার্ত শিকারী তার শিকারকে দেখছে এক জাপটে তিথির ওপর ঝাঁপিয়ে পড়ল। আয়ন এক মুহূর্ত সময় নষ্ট না করে তিথির ওপর ভারী হয়ে চেপে বসলো। তার মুখটা বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে অধিকারের সাথে তিথির কোমল ঠোঁট জোড়া নিয়ে গিলে নিল। যেখানে আদরের লেশ মাত্র ছিল না, ছিল কেবল বন্য দখলদারি। তীব্র চুম্বনের মধ্যেই সে হিংস্রভাবে কামড় বসাতে শুরু করলো, যেন প্রতিশোধ নিচ্ছে। কামড়ের তীব্র জ্বালায় তিথি নিজের অজান্তেই আয়নকে একবার সরাতে চাইল। তার হাতটা হালকা করে আয়নের পিঠে ঠেকলো। তিথির এই ক্ষীণ প্রতিরোধ আয়নের উত্তেজনাপূর্ণ ক্রোধকে যেন আরও জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে সে দুই হাতে তিথির দুই কবজি ধরে বিছানার সাথে পিন করে দিল। এরপর তার আগ্রাসী মুখটা তিথির ঠোঁটে আরও চেপে ধরলো, যেন ছুঁড়ে দিয়ে ছিঁড়ে ফেলছে। মনে হচ্ছে কামড় বা চুম্বন নয়, বরং শারীরিক লড়াইয়ের মাধ্যমে আয়ান তার গভীরতম ক্ষোভ প্রকাশ করছে। এই নিষ্ঠুর নীরব ঝগড়ার যন্ত্রণায় তিথির চোখ থেকে বাঁধ ভাঙা জলের মতো অশ্রু গড়িয়ে পড়ল। আয়ান দীর্ঘ নির্মম এক ঝগড়ার পর তিথির ঠোঁট ছাড়ল। এই অগ্নি পরীক্ষার শেষে তিথির ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরছে। আয়ান তিথি দুজনেই হাঁপাচ্ছে। তাদের শ্বাস প্রশ্বাস রুমটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে। যন্ত্রণার আকস্মিকতায় তিথি কাঁদো কাঁদো স্বরের কষ্টে শ্বাস নিতে নিতে আয়ানকে বলল, ব্যথা দিচ্ছ কেন? আমি তো তোমায় আদর করতে বললাম, তুমি এইভাবে আঘাত করছো কেন? আয়ান তখনও নিজের সংযম হারা অবস্থায় হাঁপাচ্ছে। তিথির ঠোঁটের ঝরা তাজা রক্ত সে নিজের জিভ দিয়ে ধীরে ধীরে চেটে নিল। তার চোখে ছিল দখলদারির এক তীব্র চাহনি। এরপর কঠিন অথচ উত্তেজক স্বরে সে বলল, ডোন্ট বি আপসেট, আদরে আধটু ব্যথা তো লাগেই। এখন তো আসল আদর কাজই শুরু হয়নি। কথাটা শেষ করে আয়ন যেন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। সে নিঃশ্বাসের উত্তাপ ছড়াতে ছড়াতে তিথির ঘাড়ের নরম মাংসল অংশে কষে দাঁত বসিয়ে দিল। কামড়ের তীক্ষ্ণ যন্ত্রণায় তিথির মুখ থেকে একটা চাপা কাতর চিৎকার বেরিয়ে এলো, আহ! আয়ন তখনও থামল না। সে যেন এক বন্য ঘোরে তিথির ঘাড়, গলা, কাঁধ, যেখানে যেখানে তার মুখ পৌঁছালো সেখানে সে একের পর এক গভীর চুমু এবং হিংস্র কামড় বসিয়ে যেতে লাগলো, যেন সম্পূর্ণ শরীরে নিজের মালিকানা প্রতিষ্ঠা করছে। এই তীব্র নেশায় তিথি যেন নিজের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে শুধু যন্ত্রণা ও শিহরণের এক মিশ্রণে মৃদু গঙ্গানির মতো শব্দ করে আয়নের প্রতিটি ছোঁয়া গ্রহণ করতে লাগলো। আয়নের ছোঁয়া ক্রমশ অধিক গভীরতম তাই প্রবেশ করতে লাগলো। আয়ন অপেক্ষার অবসর না করে দাঁত ব্যবহার করে তিথির ইনারের বাঁধন ছিঁড়ে দিল। এরপর তিথির সারা শরীরে সে তৃষ্ণার্তের মতো চুমু খেতে শুরু করলো। এই তীব্র আবেগ ও উত্তেজনার মুহূর্তে তিথি হাঁপাতে হাঁপাতে আয়নের চুল মুঠো করে ধরে নিল এবং আলতো করে খামচে ধরলো, যেন তাকে আরও নিবিড়ভাবে কাছে চাইছে। তিথি তীব্র উত্তেজনায় স্রোতে ভেসে যাচ্ছে। সে যেন আর কোনো বাঁধ মানতে রাজি না। নিজের অদম্য বাসনা মেটাতে সে বিন্দুমাত্র দ্বিধা না করেই নিজেই আয়নের ট্রাউজারের ফিতা ঝট করে টেনে খুলে ফেলল। তিথির এই আকস্মিক এবং সাহসী কাণ্ড দেখে আয়ন মুহূর্তের জন্য থমকে গেল। তারপর তার ঠোঁটে চওড়া দুষ্টুমের এক হাসি ফুটে উঠল। সে দম নিয়ে টিপ্পনি কেটে বলল, বাহ, বেশি সাহস দেখাচ্ছিস তুই, দাঁড়া, আজ তোকে বুঝিয়ে দিচ্ছি মজা কাকে বলে। কথাটা শেষ করেই আয়ান আগ্রাসী ভঙ্গিতে তিথির শরীরের নিম্নাংশের নিচের কাপড়ের অংশটুকুও খুলে ফেলল। এরপর বিন্দুমাত্র দেরি না করে আয়ান নিজের শরীর থেকে সবটুকু পোশাক ছুঁড়ে ফেলে নিজের তিথিকে জাপটে ধরে কম্বলের নিচে আশ্রয় নিল। মুহূর্তের মধ্যে আয়ান আর কোনো প্রস্তুতি বা সময় ক্ষেপণ করল না। উত্তেজনার চূড়ান্ত সীমায় পৌঁছে সে তীব্র হিংস্র এক ধাক্কায় তিথির গভীরে প্রবেশ করে ফেলল। সেই প্রথম আকস্মিক আঘাতেই যন্ত্রণায় তিথির মুখ থেকে একটি তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো। আহ! আয়ান তখনও নিজের উন্মাদনায় মত্ত। সে অবিরাম গতিতে আদর করে চলল আর চিৎকার করে বলতে লাগলো, অফ, নে, এই নে তোর আদর, আহ, নে নে নে। তৃতীয় এই যন্ত্রণা ও অভূতপূর্ব সুখের তীব্র স্রোতে ভেসে যাচ্ছে। সে আয়ানকে দুহাতে অত্যন্ত শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে এই মুহূর্তের তীব্রতা থেকে জীবনেও এক মুহূর্তের জন্য মুক্তি পেতে চায় না। বেশ কিছুক্ষণ পর যখন উত্তেজনা চরম সীমায় পৌঁছলো, তিথি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফিসফিস করে কাতর কণ্ঠে আয়ানকে বলল,
আহ আয়ন ভাইয়া থামো, আমি আর সহ্য করতে পারছি না প্লিজ, ব্যথা লাগছে, একটু আস্তে করো, অনুরোধ করছি। তিথির এই আর্তমিনতি যেন আয়নের ভেতরের দানবকে আরো বেশি নিয়ন্ত্রণহীন করে তুলল। সে এক রত্তিও থামল না, বরং গতি ও তীব্রতাকে আরো বহুগুণে বাড়িয়ে চলল। তিথির চোখ থেকে অবিরত ধারায় নেমে আসছিল অশ্রু। বাংলায় যাকে বলে সুখের কান্না, তিথির ঠিক সেই আনন্দের আতিশয্যের কান্না করছে। একসময় আয়ান ক্লান্তিতে হাঁপাতে হাঁপাতে তিথির উষ্ণ বুকে ধপাস করে আছড়ে পড়ল। কিন্তু এই বিরতি ছিল ক্ষণিকের। সে কয়েক মুহূর্ত গভীরভাবে শ্বাস নিয়ে তিথির দিকে তাকে জেদ নিয়ে বলল, এতদিন তুই আমাকে যা জ্বালিয়েছিস তার প্রতিশোধ আজ সুদে আসলে মিটিয়ে দেবো। কথাটা বলে আয়ান আবারও নতুন করে তিথির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং একদম উন্মত্ত পাগলা ঘোড়ার মতো সে আদর করতে শুরু করলো। রাতের একেবারে শেষ প্রহর তিথি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় আয়ানকে অত্যন্ত দুর্বলভাবে ধাক্কা দিয়ে বলল, আয়ান প্লিজ স্টপ, আমি সত্যিই আর নিতে পারছি না। আয়ান তখন দাঁতে দাঁত চেপে উত্তর দিল, নো বেবি, তুই যখন সিংহকে ঘুম ভাঙিয়েছিস তখন সিংহের থাবা সহ্য করার ক্ষমতাও রাখতে হবে তোর। আর এক রত্তিও দমে গেল না। এক মুহূর্তের জন্য সে তিথিকে মুক্তি দিল না। তিথি অসহায়তায় ফুঁপিয়ে কেঁদেই চলছে, কিন্তু তিথির সেই করুণ কান্না যেন আয়ানের কাছে এক নতুন আনন্দের উৎস যোগাচ্ছে। এভাবে আয়ান পুরোটা রাত তিথির ওপর নিজের কর্তৃত্ব ফলাতে থাকল। যখন সে শক্তির অভাবে একটু নুয়ে পড়ল, তখনই তিথির উষ্ণ বুকে আশ্রে পড়ে ক্ষণিকের জন্য শান্ত হতো, আর আবার শক্তি সঞ্চয় করে আরও বেশি আগ্রাসী হয়ে ঝাঁপিয়ে পড়ত। ঠিক ভোরের আলো ফোটার আগে ফজরের আজানের সুর যখন শোনা গেল, আয়ান নিজের শরীরের শেষ শক্তিটুকুও তিথির গভীরে ঢেলে দিল। এরপর সে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে তিথির বুকে মাথা রেখে লম্বা শ্বাস টানতে টানতে গভীর ঘুমে তলিয়ে গেল। তৃতীয় যন্ত্রণার পাশাপাশি চরম সুখে শরীর সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ায় সেও আয়ানের বাহু ধরে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা খানবাড়ির বিশাল এলাকাটা যেন নবরূপ নিয়েছে। রঙিন ফুল, আলোকসজ্জা আর ঝালোর দিয়ে ঝাড়বাতি দিয়ে পুরো বাড়িটা চকচকে করে সাজানো হচ্ছে। একসঙ্গে দুটি বিয়ে, তাই আয়োজনের কোনো ত্রুটি নেই। আত্মীয় স্বজনদের আগমনে বাড়িটা এখন কোলাহলে মুখরিত। আজ গায়ে হলুদ এবং কাল বিয়ের তারিখ। তোরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিচে নামতেই দেখলো পুরো বাড়িতে সাজ রব। রৌশনী খান, হিমি খান এবং তনুজা খান সকলেই কর্মব্যস্ত। কাজের লোকদের দিক নির্দেশনা দিচ্ছেন। তোরার পেটে তখন আগুনের মতো খিদে জ্বলছে। সে তনুজা খানের কাছে গিয়ে প্রায় আবদারের সুরে বলল, মা, পেটটা ছো ছো করছে, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। তোরার কথা শুনে তনুজা খান স্নেহভরা হাসলেন। তিনি বললেন, আরে তিথিও কাল রাতে থেকে অভুক্ত, যাতো মা, ওকেও ডেকে নিয়ে আয়। আচ্ছা মা। কথাটা বলেই তোরা প্রায় ছুটে তিথির রুমে এলো, কিন্তু রুমে এসে দেখে ঘর একদম ফাঁকা। তোরা প্রথমে ভাবলো নিশ্চয়ই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এই ভেবে সে ছোটফোটে হাসি ঝুলে বারান্দায় উকি দিল, কিন্তু না, সেখানেও তিথি নেই। তোরা ভুরু কুচকে গেল। সে তাড়াহুড়ো করে ওয়াশরুমের দরজাও চোখ বুলিয়ে দেখলো, সেখানেও নেই। ঘটনা কি? তিথি এত সকালে সব ছাপিয়ে কোথায় উধাও হলো? নিচে তো সাজসজ্জার ভিড়ে ছিল না। এইসব নানা চিন্তা মাথায় নিয়ে তোরা যখন হতচকিত হয়ে রুম থেকে বেরিয়ে আসে, ঠিক তখনই আরফার সঙ্গে মুখোমুখি হলো। আরফা তোরাকে দেখেই খিলখিল করে হেসে মস্করা করে বলল, কি রে নতুন বউ, সকাল সকাল কার খোঁজে এত অস্থির? মনে হচ্ছে রৌদ্র ভাইয়াকে খুঁজে পাচ্ছিস না, তাই না? তোরা লজ্জায় আরক্ত হয়ে মাথা নামিয়ে বলল, না আপু, আমি আসলে তিথিকে খুঁজছিলাম। কেন, সে ঘরে নেই? না আপু, সবখানে দেখলাম, কোথাও নেই। ও আচ্ছা, চল তো একবার ছাদের দিকে যাই, মনে হয় ছাদে আছে। ওই মেয়ের তো আবার ভোরে ছাদে ঘোরার বাদিক আছে। কথা শেষ করে তোরা আর আরফা তিথির সন্ধানে দুজনে মিলে ছাদের দিকে পা বাড়ালো। ধীরে ধীরে তিথির জড়তা ভরা ঘুম ভাঙলো, আর সে অনুভব করলো তার পুরো শরীরের ওপর যেন পাথরের মতো ভারী কিছু চেপে আছে। তিথি কষ্টে ধীরে ধীরে চোখ মেলে, আর চোখ খুলে যখন নিজের বুকের ওপর আয়নের মাথা দেখলো, ঠিক যেন তাৎক্ষণিক বিদ্যুতের শক খেলো। তারপরে তিথি বুঝতেই পারলো তার শরীরটা যেন এক ফোঁটা শক্তিহীন, আর প্রত্যেকটা অঙ্গে অসহ্য যন্ত্রণা, বিশেষ করে তলপেট থেকে প্রস্রাবের জায়গাটা পর্যন্ত তীব্র দপদপানি। তিথি যেই আয়ানকে ধাক্কা দিয়ে সরাতে যাবে, তখনই তার দৃষ্টি গেল শরীরের ঠিক দিকে। তার এবং আয়ান দুজনের গায়ে এক টুকরো কাপড়ের সুতোও নেই। তারা দুজনেই সম্পূর্ণ নগ্ন। এমন লজ্জাজনক ও ভয়ঙ্কর দৃশ্য দেখে তিথি আতঙ্কে কাঠ হয়ে গেল এবং গলা চেড়ে এক ভয়ানক বিকট চিৎকার বেরিয়ে এলো তীব্র জ্বরে। তিথির সেই গলা ফাটানো আর্তনাদে আয়নের ঘুম ভেঙে গেল। সে ধর্মড়িয়ে উঠে দুই কানে হাত চেপে ধরে দেখলো তিথি এই কাণ্ড ঘটিয়েছে। আয়ন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল, কিরে, সকাল সকাল কানের পর্দা ফাটানোর পরিকল্পনা করছিস নাকি শালি, রাক্ষসী কথাকার?
তিথির যেন আকাশ থেকে পড়া অবস্থা, তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতা পাখির মতো কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি তোমার ঘরে কেন? আর আর আমরা দুজনে এমন অবস্থায় কেন? তিথির এই নির্বোধের মতো প্রশ্ন আয়ন বুঝে গেল যে তার নেশার ঘোর কেটে গেছে এবং এখন তার তিথির কিছুই মনে নেই। আয়ন এক ঝটকা দিয়ে তিথির ওপর নেমে এলো। আয়নকে সম্পূর্ণ নগ্ন দেখে তিথির আতঙ্কে সঙ্গে সঙ্গে কম্বলের ভেতরে গুটিসুটি মেরে লুকিয়ে গেল এবং ছি ছি করতে বলল, ছি ভাইয়া ছি, তোমার একটু লজ্জা করছে না নিজের বোনের সামনে এইভাবে উলঙ্গ হয়ে থাকতে? ছি। আয়ন তখন তাড়াতাড়ি কোমরের একটি তোয়ালে পেঁচাতে পেঁচাতে তিথির দিকে হিংস্র দৃষ্টি নিয়ে বলল, যদি এতটাই সতীপনা দেখাতে আর ভাই বলে মানতে, তাহলে কাল রাতে আমার আদর পেতে তুই পাগলের মতো ছটফট করতিস না। এখন নেশা ছুটে গেছে তো, শরীর ক্ষুধা মিটেছে তো, তাহলে আর এক সেকেন্ডও দেরি না করে এই মুহূর্তে বেরিয়ে যা আমার রুম থেকে, আর কখনো আমার রুমে ঢোকার চেষ্টা করবি না। আয়নের কথাগুলো শুনে তিথি যেন হতবাকের শেষ প্রান্তে চলে গেল। সে তাড়াহুড়ো করে কম্বলের আড়াল থেকে মাথা বের করে আয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানেটা কি? আমার শরীরের ক্ষুধা মানে কি বলছো? কাল রাতে ঠিক কী হয়েছে? আর আমি তোমার ঘরে কেন? আয়ন হিংস্রভাবে তিথির দিকে ঝুঁকে এসে চোখে আগুন নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা হয় একজন স্বামী আর স্ত্রীর মধ্যে সেটাই হয়েছে, বুঝেছিস? এখন আর সত্যি সাজতে হবে না, এখনই বের হ আমার রুম থেকে। তিথির মুখটা সচরাচর ফ্যাকাশে হয়ে গেল। আয়নের অস্পষ্ট ইঙ্গিত সে পুরোপুরি না বুঝলেও তার ভেঙে পড়া শরীর আর অসহ্য ব্যথা স্পষ্ট প্রমাণ দিচ্ছিল কাল রাতে গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে। এই সব ভাবতে ভাবতেই তার চোখ গেল বিছানার দিকে, সাদা চাদরে লালচে রক্তের ভয়াবহ দাগ। এই রক্ত দেখেই তিথি নিশ্চিত হয়ে গেল কাল রাতে আয়ন তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু এত বড় সর্বনাশ কিভাবে হলো? এই চিন্তা আসতেই তিথি কান্নায় ভেঙে পড়লো, ফুপি ফুপি কাঁদতে শুরু করলো। তিথির কান্না দেখে আয়ন চরম বিরক্তিতে গজগজ করে বলল, শোন, এই ন্যাকামো ঢঙের কান্না আমার সামনে দেখাবি না। আবেগ দেখানোর ইচ্ছে থাকলে নিজের রুমে গিয়ে দেখা। তিথি ভীষণ ঘৃণা নিয়ে আয়নের দিকে তাকালো। আয়ন যে এতটা নিচু মনের হতে পারে তিথি তা কোনোদিনও কল্পনা করেনি। তিথির মাথায় তখন একটাই চিন্তা, আয়ন হয়তো সুযোগ নিয়ে জোরে করে তার ইজ্জত লুটে নিয়েছে। এই ভাবনাতে এসে ঘৃণায় চোখ ছোট করে আয়নের দিকে তাকিয়ে বলল, ছি ভাইয়া ছি, তোমার সাথে আমার মনোমালিন্য ছিল, কখনো তোমাকে পছন্দ করতাম না, সেটা আমার আলাদা কথা, কিন্তু তাই বলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সর্বনষ্ট করে দেবে? এখন আমি কিভাবে মুখ দেখাবো? আমার বিয়ে কি করে হবে? আমার হবু জামাই কি আমাকে গ্রহণ করবে? তুমি আমার গায়ে এইভাবে কলঙ্কের ছাপ বসিয়ে দিলে, এর মানে কি তুমি এই জঘন্য উপায়ে আমার উপর প্রতিশোধ নিলে? চলবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।